Advocate Shomodip Chatterjee, Permanent Advocate of Delhi Supreme Court of India, Social Worker, Chief Editor of 24 Hours TV Channel, BA LLB Council, Supreme Court of India. নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বিশিষ্ট সুপ্রিম কোর্টের পার্মানেন্ট অ্যাডভোকেট সৌম্যদীপ চ্যাটার্জি। তিনি আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে তিনি কেস করে যাচ্ছেন এবং একমাত্র লয়ার যিনি সুপ্রিম কোর্টের পার্মানেন্ট অ্যাডভোকেট এবং তার নিজস্ব চেম্বার রয়েছে। আজকে তিনি আমাদের স্টুডিওতে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের সাথে নিয়ে তিনি আজকে বিজেপিতে সক্রিয়ভাবে কাজ করার জন্য শপথ নিলেন। আজকে আমি সৌম্যদীপ বাবুকে জানতে চাইবো, সৌম্যদীপ বাবু আজকে আপনি বিজেপিতে কেন? আমি 2011 সালে যখন জেডিইউ আমাকে দাঁড় করালো তৃতীয় ফ্রন্ট বলে, যে মমতা ব্যানার্জি সমর্থনে যে আমাদের 15 বছরের যে সরকারের যে অবনতি, সে উন্নতির জন্য আমাকে দাঁড় করানো হয়েছিল। আমি কণিকা গাঙ্গুলির এগেনস্টে দাঁড়াই এবং ওইখানে জগমোহন ডালমিয়ার কন্যা আপনার বৈশাখী ডালমিয়া জিতে আসে এবং আমি বেশ কিছু ভোট কেটে দিয়েছি। আপনারা পাবেন আমি জেডিইউ থেকে 2011-এ যখন মমতা ব্যানার্জি এলেন প্রথম আরপিএফ দের সমর্থনে এবং সোনিয়া গান্ধী যখন সমর্থনও দিয়েছিল, আপনি জানেন সেই সময় অনেকভাবে উনি অনেক কষ্ট করে এসেছিলেন, কিন্তু সেই কষ্টটা আমরা ভেবেছিলাম যে বেশ কিছু মানুষের স্বার্থে উনি কাজ করবেন, কিন্তু উনি এত সিন্ডিকেট, এত মানে কালো টাকা, ইডি, সিবিআই, যা জ্যোতিবাবু বন্দ্যোপাধ্যায়ের টাইমে আমি দেখিনি। আমি আইনজীবী, দেখুন আমি চাকরির জন্য বিজেপিতে জয়েন করছি বা চুরি করার জন্য বিজেপিতে এসেছি বা আমার কোনো দরকার বিজেপি সরকার আমাকে বড় কিছু করে দেবে, আমি অলরেডি হয়ে বসেছি স্ট্যান্ডিং কাউন্সিল। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিছু কিছু নেতা আছে ভদ্রলোক যারা উকিল আইনজীবী, তারা কিন্তু অলরেডি স্ট্যান্ডিং, কিন্তু জমিদার বাড়ির ছেড়ে যিনি এসছেন একদম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীতে, আমি ওনাকে এখান থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। কিন্তু কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি একদম যে লো ক্যাটেগরি থেকে উঠে এসে এই যে কাণ্ডগুলো হলো, আমি যদি একটা গাছ যদি শক্ত না হয়, তার পরিকাঠামো যারা পাশাপাশি ছোট ছোট গাছগুলো আছে তারা তো জল পাবে না, সেই রকম তাদেরকে জল দিতে গিয়ে এত বেশি জল দিয়ে দিল, সেই গাছগুলো মরতে শুরু করলো, যার জন্য আজকের এই আপনারা নির্বাচনের রেজাল্টটা দেখলেন। ভাবতে পারছেন, একটা যেখানে ভবানীপুরে এতদিন ছিলেন কালীঘাটের উনি বলেন কন্যা, সেই কালীঘাট ভবানীপুর কনস্টিটিউয়েন্সি থেকে উনি হেরে ভূত হয়ে গেলেন। আর আর নন্দীগ্রাম থেকে উনি আগের বারেও অনেক মানে মার্জিনে হেরে গিয়ে এখান থেকে জিতে উনি আবার 6 মাস বাদে সুব্রত বক্সিকে হাঁটিয়ে দিয়ে সেইখান থেকে আবার উনি মুখ্যমন্ত্রী চট্টোপাধ্যায়কে হাঁটিয়ে দিয়ে সৌমদীপ চট্টোপাধ্যায়কে হাঁটিয়ে দিয়ে একদম আমার একটা মিস্টেক হলো, জিতেছিলেন। তো এইভাবে এইবারে এটাও হলো না। এবারে অপোজিশনের মুখকে আমরা তাই জানি না এখনো পর্যন্ত। এই আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা, ভাবুন, একদম আপনারা নিজেরা ভাবুন আমি যেটা বলছি। আর এত সিন্ডিকেট রাজ, এত মানে অপমান মুখ্যমন্ত্রীর অফিস থেকে বা অন্যান্যদের প্রেসকেও আমি জানাচ্ছি। আপনারা বলুন তো, আপনাদের একটা কোশ্চেন করছি, আপনারা যেটা সিপিএম এর আমলে বুদ্ধ ভট্টাচার্য বা মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে, এবং আমার বাবা কংগ্রেস করতেন, যুব কংগ্রেসের সেক্রেটারি ছিলেন, মানুদা বলতেন উনি, ওনার বহু চিঠি আমি আপনাদের দেখাতে পারি। উনি হুগলি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ছিলেন আমার বাবা, এবং উনি আমরা সব জমিদার বাড়ির ছেলে ছিলাম, এখনো আছি, বর্তমানে কলকাতায় আমার নিবাস এবং আমি সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কাউন্সিল বারবার বলছি। তা আমরা যেভাবে চুরি করাটা জানি না, রাজনীতি মানে জানি সেবা করা। শুভেন্দু অধিকারীও জানে, আমিও জানি, এবং বুদ্ধ ভট্টাচার্য জ্যোতিবাবুও তাই করে এসেছেন। কিন্তু দেখেছেন যে এই কালীঘাটে প্রেস রিপোর্টারদেরও অপমান কিভাবে, ডিজিডিসি কে পর্যন্ত মানেন না। মমতা ব্যানার্জি এমন এমন কাজ করেছেন যার জন্য প্রত্যেকটা থানা পর্যন্ত অনেক সময় ভীতপ্রদস্ত হয়ে থাকতো, থানা ভাঙচুর হয়েছে এই 15 বছরে কতবার। থানার আপনারা আইসিওসি কে গিয়ে একটু রিপোর্টটা নিন যে কতবার থানা ভাঙচুর হয়েছে। তা ভাবছেন কি করে এই সরকার টিকবে বা পরবর্তীকালে এই সরকার আসবে? আমি তো বলবো পশ্চিমবাংলার সরকার আর এই যে মুখ্যমন্ত্রীর যে পরাজয়, এই কর্পোরেশন ইলেকশনেও আপনারা এই প্রভাব দেখতে পাবেন এবং রিসেন্ট ফলতায় ভোটে আপনি একদম। তো আজকে আমরা দেখলাম যে এত মানুষ আপনাকে সমর্থন করছে, একদম বাইরেও প্রচুর লোক দাঁড়িয়েছিল এবং আজকে এলো আপনাদেরকে সমর্থন করলো এবং আপনাকে ওরা কাছে পেয়ে খুব খুশি এবং গর্বিত। তো আগামী দিনে আপনার পথ চলাটা আজকে দিয়ে শুরু হয়ে গেল এবং আগামী দিনে আমি ওদেরকে সাথে নিয়ে আপনি কাজ করছেন। এত মানুষ আপনার সাথে রয়েছে এই মুহূর্তে, এত সমর্থন রয়েছে, তো আপনি এইভাবে কাজ এগিয়ে যান। আমাদের শুভকামনা রইল আপনার সাথে। এবং আজকে মুখ্যমন্ত্রী যেমন বললেন তিনি পদত্যাগ করবেন না, তিনি হেরে গেছেন তবুও তিনি পদত্যাগ করবেন না, একজন আইনজীবী হিসাবে কিভাবে দেখছেন? আমি আপনাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে একটা কথা বলি, সংবিধান, ভারতীয় সংবিধানে আমাদের আছে যে 226 অ্যামেন্ডমেন্টে আপনারা পড়লে, বা রাষ্ট্রবিজ্ঞান তো আপনারা অনেকেই জানেন, তা আপনারা পড়েন, অনেক বাড়িতে শিক্ষিত লোক আছেন, কলকাতায় তো পুরো শিক্ষিত, অনেক বহু বাড়িতে উকিল ব্যারিস্টাররা আছেন, তা আপনারা একবার বলুন তো, নিজেদের কোশ্চেনটা মনের মধ্যে করুন তো, আমি 7-এ ধরুন ফেল করলাম, তা আমি 8-এ যদি উঠতে যাই, তাহলে আমি যদি 8-এ হেডমাস্টারকে গিয়ে বলি
আমাকে এইটে উঠিয়ে দেবেন, আমার এদিকে রেজাল্ট বেরিয়ে গেছে, রেজাল্ট সবাই জেনে গেছে যে আমি ফেল করেছি, সেটা হয় আর এইটে কান ধরে উঠিয়ে দেওয়া যায়? মমতা ব্যানার্জির রাওতে হয়তো হয়েছে 15 বছরে, আমি জানি না, কিন্তু কনস্টিটিউশনের বিরোধী উনি কাজ যেরকম করেন, এটা তো ওই কনস্টিটিউশন 7 থেকে 8 তুলে দেবে, কান ধরে কেউ বসিয়ে দেবে বা হাত ধরে নিয়ে গিয়ে বেঞ্চে বসিয়ে দেবে বা চেয়ারে বসিয়ে দেবে, সেটা তো কোনো ব্যাপার না। এখানে জনার্দনের রায়, এই জনার্দনের রায়টা আপনাকে মেনে নিতেই হবে। 226 কনস্টিটিউশন পড়লে আপনি বুঝতে পারবেন ভারতীয় সংবিধানে এরকম যদি ঘটনা ঘটে, তখন একটি ভূমিকা নেবে অ্যাডমিনিস্ট্রেশন থ্রু অফ কোর্ট, আর সুপ্রিম কোর্টে দৌড়তে হবে না। দরকার হলে এখনই প্রধানমন্ত্রী ওখান থেকে হাইকোর্টকে বলে দেবে, হাইকোর্টের বিচার করে কিভাবে করতে হয় পদত্যাগ, সেটা আপনারা দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে। এবং আমি আজকে আপনাকে সাক্ষী রেখে বললাম, এই চ্যানেল দেখিয়ে দেবেন আপনারা কিভাবে উনি পদত্যাগ করলেন। হ্যাঁ, আর অপোজিশন লিডার হিসেবেও যে উনি থাকতে পারবেন না, সেটাও আমি এখানে বলে দিয়ে গেলাম আপনাকে। এই চ্যানেল আপনাদের সাক্ষী দেবে, এই চ্যানেল আপনাদের দেখাবে যে কিভাবে অপোজিশন লিডার হয় এবং অপোজিশন লিডারে উনি কিভাবে থাকলেন না, এটা আমি এখানে বলে দিয়ে গেলাম। এবার আপনারা পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতে পাবেন সুন্দরভাবে। তবে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এমন কিছু আপনারা নিজেরা বুঝতে পারছেন না, এমন কিছু ভাবছেন নিজেকে যার জন্য উনি পদত্যাগ দিয়ে, বুদ্ধবাবুকে দেখেছি রেলিং ধরে আস্তে আস্তে নেবে রাইটার্স থেকে, উনি গিয়ে ঠিক টাইমে রাজ্যপালের কাছে উনি করে দিলেন, পদত্যাগ দিয়ে দিলেন। এবং জ্যোতিবাবু যখন চলে যায়, জ্যোতিবাবুও পদত্যাগ দিয়েছিলেন সুন্দরভাবে, দিয়ে বুদ্ধদেব বসে গেলেন। এবং আরেকটা আপনাকে বলি, এই রিজাইন দিয়ে কিন্তু আসতে হয় মুখ্যমন্ত্রী যে কোনো মানে নেতাকে, যখন কনসিকুয়েন্সিতে সে লড়বে কোনো কনসিকুয়েন্সি থেকে, তাকে মানে রিজাইন দিতে হয়, একটা আমাদের কারণ আছে, নির্বাচন কমিশন বলে, সেটা উনি করেন। মানে সবেতেই উনি দেখা গেছে যে ওনার গা জ্বলে। উনি রেজিগনেশন না দিয়ে ভোট লড়েছেন, উনি হেরে গেছেন, হেরে যাওয়ার পরে উনি বলছেন এখন যে আমি রিজাইন দেবো না। অতএব তিনি বলছেন যে মানুষের রায়, এত মানুষ যারা জনার্দন দিল, যারা রায় দিল, তাদের রায়কে তিনি মানছেন না, তিনি বলছেন আমি মানবো না, আমি রিজাইন দেবো না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। It is their forceful attempt to defeat us. Officially, they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. এই পর্যায়ে মুখ্যমন্ত্রী চলে গেছেন, গদি কিছুভাবেই ছাড়বো না, কোনো কারণেই গদি ছাড়বো না, মানে গদি আমি রাখবো যে কোনো কারণেই হোক, হেরে গেও আমি গদি রাখবো। এটা কি সম্ভব হবে? এটা হাসি পাচ্ছে। আমি আইনের লোক, আমি কনস্টিটিউশন পড়ি, আমি অ্যাডমিনিস্ট্রেশনকে চিনি, পুলিশ ভূমিকা নেয়, রাজ্যের পুলিশ, কেন্দ্রীয় পুলিশ, এত থাকা সত্ত্বেও ওনার একটুখানিও নিজের ওপর মানে বোধ বুদ্ধি হচ্ছে না যে যদি উনি সক্রিয়ভাবে ভূমিকায় থাকতে চান তাহলে আবার ওনাকে ভোটে দিতে আসতে হতো, তাহলে উনি হয়তো পারবেন না। সংবিধান না, বি আম্বেদকর এবং ভোটে জিতে এলে ওনাকে রেজিগনেশন দিয়ে আবার ওনাকে শপথ গ্রহণ করতে হতো। হ্যাঁ, অনেক কিছু ফল্ট পাবেন আপনারা পরে। ইডিসিবিআই আরো ঢুকছে এবং আমি বিশ্বাস করি দিল্লি সূত্রের খবরে যে ইডিসিবিআই আরো সিন্ডিকেট বা আরো অনেক কিছু নথি আপনারা পেয়ে যাবেন, আমার বলার দরকার নেই। তবে এটা বলার দরকার আছে নবান্ন তালা দেওয়া ঠিক হয়নি। আমি শুনতে পাচ্ছি যা নবান্ন, আমি তো নিজে দেখিনি তালা দেওয়া আছে, কিন্তু শুনছি এইভাবে কেউ তারা, যখন বুদ্ধবাবু চলে গেলেন, বুদ্ধবাবু তারা দিতে পারতেন, বুদ্ধবাবু চলে গেলেন তখন রাইটার্স তারা দিতে পারতেন, উনি কিন্তু মমতা ব্যানার্জির হাতে ফাইল সম্পূর্ণ দিয়ে চলে গেছেন। এই ফাইল বন্ধের রহস্যটা আপনাদের কাছে পরে এই 24 ঘন্টা চ্যানেল বলে দেবে কেন নবান্নে আজকে চাবি। আর মুখ্যমন্ত্রীর কথা শুনে প্রধানমন্ত্রীও হেসে বলেছেন আমি এবার থেকে রাইটার্স বিল্ডিং এ বসবো, এবং মুখ্যমন্ত্রীও শুভেন্দু অধিকারী আমাদের রাইটার্সেই বসবেন। আপনারা টিভির মাধ্যমে এটাও দেখে নেবেন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এই তালা দেওয়ার ঘটনাটা আমার ঠিক মাথায় ঢুকছে না, কারণটা একদম একের পর এক দুর্নীতি, তারপর একের পর এক অন্যায় এবং আইনকে নিজের হাতে তুলে নিয়ে যাওয়া, এর বিরুদ্ধে আজকে যেরকম পুরো বাংলা গর্জে উঠেছে, সেইভাবে আজকে কিন্তু সমদীপ বাবু কিন্তু গর্জে উঠেছে এবং তিনি আজকে বিজেপি কে সমর্থন দিলেন এবং এত মানুষ ওনাকে সমর্থন দিলেন, এত মানুষের সমর্থন পেয়ে তারা কাজ চাইছে, আসলে আপনার সাথে রয়েছে, তারা শিল্প চাইছে। আজকে পশ্চিমবাংলায় সিন্ডিকেটের অসভ্যতা কেউ চাইছে না, আজকে শুধু চাইছে 1500 টাকা না দিয়ে আমাদের কাজ কিছু, মানে অশান্তি মুক্ত সমাজ তারা চাইছে। তারা এমন একটা অ্যাক্টিভিটিস চাইছে, পশ্চিমবাংলায় চাকরি হোক, পশ্চিমবাংলায় শিল্প আসুক, পশ্চিমবাংলায় শান্তি হোক, পশ্চিমবাংলায় রাস্তাঘাট আরো বেশি ভালো উন্নয়ন হোক, পশ্চিমবাংলায় জল নিকাশি ব্যবস্থা ভালো হোক, পশ্চিমবাংলার মানুষ
হাসি খুশি থাকুক, এইরকম একজন সরকার চাইছে, যে সরকারের শিক্ষিত সমাজ গড়ে উঠুক। অশিক্ষিত ছেলেদের না পড়িয়ে গাঁজা বিক্রি আর মদ আর তেলে ভাজার দোকান, মুড়ি, আমাদের যদি বলা হয় মুড়ি বিক্রি করতে, আমরা আইনজীবী, আমাদেরকে বা আমি ছাড়াও যারা আরো ডক্টরেট, আরো আইপিএস, এসপি থেকে শুরু করে প্রত্যেকে যদি বলা হয় তারা পাশ করার পর লেখাপড়া শিখছে, তাদের একটা এমবিশন নিয়ে, কেউ উকিল, কেউ ডাক্তার, কেউ, আপনারা এটাও তো দেখাতে পারেন না অনেক ডাক্তার, অনেক উকিল, ব্যারিস্টার, আইপিএস এই পার্টির সঙ্গে পার্টি করে, এটা তো পাবেন না আপনি। কারণ ওরাও আসবে না। তৃণমূল এমন একটা পার্টি ছিল, সবাই জানতেন যে কিসের পার্টি, মূর্খ দলের পার্টি। কিছু কিছু কল্যাণ ব্যানার্জি ভদ্র ভদ্র লোক আছেন যারা শিক্ষিত, উকিল, সবাই তো মানে ডাক্তার, উকিল এখানে আসেনি, ছিলেনও না। আর আরেকটা যেটা আপনি প্রশ্ন করলেন, যে ওই জয়ন্ত রায় উনি মেনে নিচ্ছেন না, হ্যাঁ, উনি মানুক কি না মানুক কিছু এসে গেল না, পাবলিক যেটা চাইবে সেটা এখন মানতে হবে। এটা ভোট হচ্ছে, এটা আমাদের স্কুলের পরীক্ষা হচ্ছে না, হ্যাঁ, যে রিভিউ করিও যেটা মানে বললাম। উনি আর একটা, গণতন্ত্রকেও তিনি না মানছেন উনি একনায়কতন্ত্র, এটা হতো উনি যদি রানী হতেন পশ্চিমবাংলায়, রানী, এবং উনি যদি পুরোপুরি মানে, এটা তো শুভেন্দু অধিকারীকেও মানতে হচ্ছে যে ওনাকে যেটা বলবে কেন্দ্র, কারণ এখন শুভেন্দু অধিকারীর মুখ আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আপনি জানেন। এখন যদি বলা হয় পার্টি থেকে, যেমন জ্যোতিবাবুকে বলা হয়েছিল প্রধানমন্ত্রী হতে পারবেন না, পার্টি থেকে যদি বলা হয় উনিও মেনে নেবেন যে না আমি মুখ্যমন্ত্রী হব না, কিন্তু উনি মানে মুখ্যমন্ত্রী এটা হবেন। করা যায় না, এবং তিনি একেবারে আইন বিরোধী কাজ একেবারে করছেন, আইন এমনটাই বিরোধী, বললেন হ্যাঁ। সৌম্যদীপ চ্যাটার্জি। আজকে তিনি সক্রিয়ভাবে তিনি আজকে বিজেপিতে এত মানুষের সমর্থন নিয়ে, এত ছেলেদের তার হ্যাঁ, সাথে তারা রয়েছে, চাইছে কাজ যে নিয়ে আমাকে তারা চাইছে, চাইছেন, এবং তাদের সমর্থন দিয়ে সারা দিয়ে আজকে আমাদের স্টুডিওতে তিনি আজকে স্টুডিওতে তিনি এসে তিনি এই কথাই তিনি আজকে স্বীকার করলেন যে এইভাবে তিনি যেভাবে আজকে তিনি জনগণের জন্য কাজ করতেন, আজকে তিনি বিজেপিতে জয়েন করে আজকে বিজেপিকে সাথে নিয়ে আজকে তিনি কাজ করবেন। অনেক অনেক ধন্যবাদ সৌম্যবাবু আমাদের সাথে আসার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকবেন 24 টিভি। নমস্কার।